গয়া। ভারতবর্ষের বিহার রাজ্যে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক মহাতীর্থ হল এই গয়া ক্ষেত্র। পুরাণ মতে অসুর গয়ার শরীরে ভগবান বিষ্ণুর পদচিহ্ন স্থাপন হওয়ার পর এই স্থান পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে খ্যাতি লাভ করেছে। পুরাকালে এই জায়গার নাম ছিল গয়াশীষ, পরবর্তীকালে নাম হয় গয়াপুরী। আবার কেউ কেউ একে ফল্গু তীর্থ হিসেবেও ডেকে থাকেন। প্রাচীনকাল থেকেই মানুষের বিশ্বাস এই গয়া ক্ষেত্রে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তাদের আত্মার মুক্তি লাভ ঘটে। গয়া একদিকে যেমন হিন্দু ধর্মের পিতৃতর্পণের সর্বশ্রেষ্ঠ স্থান, অন্যদিকে বৌদ্ধ ধর্মের বুদ্ধদেবের জ্ঞান প্রাপ্তির স্থান। পুরাণে, রামায়ণে এবং মহাভারতে ফল্গু নদীর তীরে এই গয়া তীর্থের উল্লেখ রয়েছে। এই তীর্থের মাহাত্ম্য অপরিসীম। এবারে আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল শ্রী বিষ্ণুর আশীর্বাদ ধন্য গয়াসুরের নামাঙ্কিত পুণ্যভূমি গয়া ক্ষেত্র দর্শন করা। চলুন আজ শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। আমি রাত 11:40 হাওড়া থেকে মুম্বাই মেল ধরেছিলাম। হাওড়া বা শিয়ালদহ থেকে অনেক ট্রেন আছে যেগুলো সরাসরি গয়া জংশন স্টেশনে পৌঁছে যাওয়া যায়। আমি প্রায় 7 ঘন্টা ট্রেন জার্নি করে এখন বাজে সকাল 6:45 আমাদের হাওড়া মুম্বাই মেল এসে গয়া জংশনে পৌঁছলো। এখন আমি এখান থেকে গয়া ভারত সেবাশ্রম সঙ্গে চলে যাব, কারণ আজকে রাত্রিবেলাটা ওখানেই থাকবো। তাহলে চলুন প্ল্যাটফর্ম থেকে বেরোনো যাক। স্টেশনের সামনে থেকেই অটো বা টোটো পাওয়া যায়। এখান থেকে ভারত সেবাশ্রম সঙ্গে দূরত্ব 1 কিলোমিটারের একটু কম। भैया भारत सेवाश्रम संघ जाना है, बोलो कितना किराया? रिजर्व में जाएगा 80 रुपये लगेगा। हाँ, और ये सवारी में दो सवारी को कोई ले जाएगा नहीं ना भाई, जब भी जाएगा तो रिजर्व में जाएगा। এখন থেকেই বুঝতে পারলাম এখানে বেশ কিছু মানুষ লোক ঠকানোর জন্য বসে আছে। আরও 2-1জনকে জিজ্ঞাসা করতেই মাথাপিছু 10 টাকার বিনিময়ে অটো পেয়ে গেলাম। মিনিট 6 থেকে 7-এর মধ্যেই পৌঁছে গেলাম স্বরাজপুরী রোডে ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে জানলাম এই নামে, অর্থাৎ নিউ ভারত সেবাশ্রম সংঘ, পুরাতন ভারত সেবাশ্রম সংঘ বা আদি ভারত সেবাশ্রম সংঘ নামে বেশ কিছু থাকার জায়গা আছে, কিন্তু সেগুলো কোনোটাই প্রকৃত ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে জড়িত নয়। তাই বুঝে থাকার ব্যবস্থা করাই ভালো। এবারে চলে এলাম অফিস রুমে আমাদের থাকার একটা ব্যবস্থা করতে। দায়িত্বে থাকা স্বামীজির সঙ্গে কথা বলে আমাদের একটা থাকার ব্যবস্থা হয়ে গেল। দেখলাম গয়া ভারত সেবাশ্রম সংঘটা বেশ বড়। ঢুকেই ডান দিকে গুরু মহারাজের মন্দির রয়েছে। আশ্রমে আরও বেশ কিছুটা ভেতরে ঢুকতেই বুঝলাম এখানে প্রতিদিন প্রায় 1000 খানেক যাত্রী থাকার মতন ব্যবস্থা রয়েছে। ভেতরে বিরাট জায়গা, অনেকগুলো বিল্ডিং। যেতে যেতে এখানকার রান্নার জায়গাটাও একটু উকি মেরে দেখে নিলাম। বিরাট বড় বড় কড়াই চাপানো রয়েছে। আমি আমার নির্দিষ্ট ঘরে পৌঁছে গেলাম। এই হলো আজকে আমার থাকার জায়গা। এসি এবং 3টে বেড, কিন্তু আমরা থাকবো 2জনে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে স্নান করে
গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 10:30। গুরু আশ্রমে ঢুকে স্নান করে আবার বেরিয়ে পড়লাম। এরপরে আমি পুরো গয়া ক্ষেত্রটা আজকে ঘুরে দেখব বলে। এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই আছে বিষ্ণুপাদ মন্দির। প্রথমে আমরা সেই জায়গাটাতে যাব। চলুন তাহলে দর্শন করে আসি। আশ্রমের গেট থেকে বেরিয়েই সামনের রাস্তার থেকে একটা টোটোকে জিজ্ঞাসা করলাম, চানচৌরা মোড় विष्णुपाद मंदिर कितना? 100 रुपये लगेगा सर। हाँ 2 आदमी। शेयर में नहीं लगेगा। এখানে প্রতি পদে পদে ঠকার সুযোগ রয়েছে। এবারে একটা অটোকে জিজ্ঞাসা করলাম, भैया विष्णुपाद में कितना कितना? 2 आदमी है। हाँ 50 रुपये। কথাবার্তা বলে দুজনে 40 টাকার বিনিময়ে চললাম গয়ার মূল অঞ্চলে। ভারত সেবাশ্রম সংঘ থেকে দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার মতো। আমিও গয়া শহরকে দেখতে দেখতে এগিয়ে চললাম। মিনিট 20 চলার পর অটো আমাদেরকে বিষ্ণুপদ মন্দিরের সামনে নামিয়ে দিল। ব্রহ্মজনী, রামশিলা ও প্রেতশিলা এই 3টে পাহাড়ে ঘেরা গয়া ক্ষেত্র। এ এক মহা তীর্থক্ষেত্র। বায়ু পুরাণে পাওয়া যায় দেবতা এবং অসুরদের মধ্যে অশান্তি লেগেই থাকত। স্বয়ং মহাদেব বধ করলেন ত্রিপুরাসুরকে। এরপরে পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে ত্রিপুরাসুরের পুত্র গয় স্বর্গধাম দখল করার উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করেন। সেই কঠিন তপস্যায় দেবতারাও চিন্তিত হয়ে পড়েন। তখন স্বয়ং বিষ্ণুদেব গয়ের কাছে উপস্থিত হয়ে বলেন, গয়, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তখন গয়াসুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকেও অধিক বলশালী হওয়ার বর প্রার্থনা করেন। কিন্তু এই বর পাওয়া সম্ভব নয় জেনে গয়াসুর বর চাইলেন যে আমার দেহটি যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকেও অধিক পবিত্র হয়। বিষ্ণুদেব কোনো উপায় না দেখে সেই বর দান করলেন। এরপরে গয়াসুরের দেহের স্পর্শে সকল মর্তবাসী স্বর্গবাসী হতে থাকল। দেবতারা দেখলেন নরকগামী আর কেউ হচ্ছে না। তারা তখন চিন্তায় পড়ে বিষ্ণুদেবের শরণাপন্ন হন। তখন বিষ্ণুদেব বলেন, আপনারা মর্তে গিয়ে যজ্ঞানুষ্ঠান করুন এবং যজ্ঞের জন্য গয়ের পবিত্র দেহটি চেয়ে নিন। তার পরামর্শ অনুযায়ী দেবতারা যজ্ঞানুষ্ঠান করে গয়ের কাছের থেকে তার পবিত্র দেহটি চাইলেন। গয়াসুর গর্বিত হয়ে সম্মতি দিলেন। কিন্তু যজ্ঞ শেষে গয়াসুর সদর্পে ঘুরে বেড়াচ্ছে দেখে ব্রহ্মা ধর্মশিলা এনে গয়াসুরের শিরে স্থাপন করলেন। তখন তাতেও গয়াসুরকে বশে আনা গেল না। তখন বিষ্ণুদেব তাকে পাষাণে পরিণত করে দিয়ে তার মস্তকে নিজের পাদপদ্ম স্থাপন করে বর দিলেন, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকবে ততদিন এই শিলায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অধিষ্ঠান করবেন। তখন গয়াসুরের সেই শিলাখণ্ড 3টে ভাগে ভাগ করে তার মাথা গয়ায় অর্থাৎ বিষ্ণু ক্ষেত্রে এবং নাভিদেশ উড়িষ্যার বিরজা ক্ষেত্রে এবং পদযুগল অন্ধ্রপ্রদেশের পিঠাপুরমে স্থাপন করা হলো। তখন থেকেই হিন্দুরা প্রধানতম এই গয়াধামে গদাধরের পুজো করে পুণ্য অর্জন করছেন এবং পিণ্ডদান করে পিতৃপুরুষদের বিদেহ আত্মার উদ্ধার কার্য করে চলেছেন। এই হলো সেই পুণ্যস্থান বিষ্ণুপদ মন্দির, যেখানে স্বয়ং বিষ্ণুদেবের পাদপদ্ম সহ গয়াসুরের মস্তক শিলারূপে রয়েছে। 1787 খ্রিস্টাব্দে রানী অহল্যাবাই এই মন্দিরটিকে সংস্কার করেন এবং তারপর
কলকাতার শোভাবাজারের রাজা রাধাকান্ত দেববাহাদুরও এই মন্দিরটি সংস্কার করেন। গর্ভমন্দিরে ৮ কোণা বিশিষ্ট গহ্বরের মধ্যে শিলার উপরেই বিষ্ণুদেবের পাদপদ্ম রয়েছে। এছাড়াও মন্দির চত্বরে বিভিন্ন মন্দির ও কুণ্ড রয়েছে। মন্দির দর্শন করে বেরোলাম, খুব সুন্দর লাগলো। ভেতরে ফটোগ্রাফির অনুমতি নেই, অনুমতি পাওয়ার জন্য খুব চেষ্টা করেছিলাম, অ্যাপ্লিকেশন জমা করলাম, সমস্ত কিছু। ভেতরে তো স্বয়ং বিষ্ণুদেবের মন্দির রয়েছে, আর চারপাশে অনেকটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু সবাই পিণ্ডদানের সমস্ত ক্রিয়াকলাপগুলো করছে। এখানে পিণ্ডদান হয়, এরপরে পিণ্ডদান হয় হচ্ছে অক্ষয় বট, আর পাশে হচ্ছে ফল্গু নদীতে পিণ্ডদান হয়। আচ্ছা, ভেতরে কিন্তু একটা অক্ষয় বট নামে গাছ আছে। এটা কিন্তু সেই প্রকৃত অর্থে পুরনো অক্ষয় বটটা নয়, অক্ষয় বট এখান থেকে একটু দূরে, আমি সেখানেও যাব। চলুন তাহলে, এরপরে এখানে সমস্ত বাদবাকি জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে চললাম একটা টোটো নিয়ে সীতাকুণ্ড দর্শন করতে, অর্থাৎ যেখানে স্বয়ং রামচন্দ্র রাজা দশরথকে পিণ্ডদান করেছিলেন সেই জায়গাটা দর্শন করতে। আজকে আমরা দর্শন করব সীতাকুণ্ড, ব্রহ্মজনী পাহাড়, সাবিত্রী মন্দির বা মঙ্গলা গৌরী মন্দির, তার সাথে প্রাচীন অক্ষয় বট। টোটোর সঙ্গে চুক্তি হলো সন্ধ্যের মধ্যে সব দেখাবে, তাতে ৩০০ টাকা লাগবে। প্রথমেই চলে এলাম ব্রহ্ম সরোবর বলে একটা বাঁধানো সরোবরের কাছে। পরিষ্কার টলটলে জলে সরোবরটা দেখতে বেশ সুন্দর। এখান থেকে বেরিয়েই টোটো ধরে চললাম পৌরাণিক নিরঞ্জনা নদী, অর্থাৎ আজকের ফল্গু নদীর পশ্চিম তীরে সীতাকুণ্ড দর্শনে। নদী পেরিয়ে কিছু দূর এগোতেই প্রবেশদ্বার দেখতে পেলাম। আরো কিছুটা এগিয়ে টোটো আমাদেরকে নামিয়ে দিল। এই টোটোর থেকে নেবে চলে এলাম হচ্ছে সীতাকুণ্ড দর্শনে। প্রথমে সূর্য মন্দির দেখব, চলুন তাহলে। ঢুকতেই একটি সূর্য মন্দির রয়েছে। গর্ভমন্দিরে সূর্য ভগবান অধিষ্ঠান করছেন। জানলাম ছট পুজোতে এখানে লক্ষাধিক যাত্রী আসেন নতুন ফসল নিয়ে সূর্য ভগবানকে পুজো দিতে। আমিও ভগবানকে প্রণাম করে এগিয়ে চললাম সীতাকুণ্ডের দিকে। এই হলো সীতাকুণ্ড। এই ঘাটে বা কুণ্ডেই সীতামা স্নান করতেন। রামায়ণে উল্লেখিত শ্রীরামচন্দ্র লঙ্কাকাণ্ডের পর ফল্গু নদীর তীরে পিতৃদেবের শ্রাদ্ধ এবং পিণ্ডদান করতে আসেন। নিয়ম অনুসারে পিণ্ডদানের সময়, পিণ্ড গ্রহণ করার সময় পিতৃপুরুষ বা কোনো সাক্ষীর উপস্থিত প্রয়োজন। যখন রামচন্দ্র পিণ্ডদান করেন তখন সেই সময় সাক্ষী দিতে কোনো ব্রাহ্মণ উপস্থিত ছিলেন না। তখন সীতাদেবী নিজেই বলেন যে তিনি সাক্ষ্য দেবেন। তাই এই ঘাটের নাম হল সীতাকুণ্ড। মনে করা হয় এইখানেই শ্রী রামচন্দ্র পিতা রাজা দশরথের পিণ্ডদান করেন এবং রাজা দশরথ হাত পেতে সেই পিণ্ড গ্রহণ করেছিলেন। এই পুণ্যভূমিতে সেই জায়গাতেই মন্দির রয়েছে। আজকের এই গয়াক্ষেত্র দর্শন আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। এখানে অনেক মন্দির রয়েছে, কিন্তু একদম নদীর ধারে শেষ মন্দিরটাই মনে করা হয় সেই প্রাচীন স্থান। আমি এই পুণ্যভূমিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। সীতাকুণ্ড দর্শন করলাম। এরপরে চলুন যাব হচ্ছে ব্রহ্মজনী পাহাড় দর্শন করতে। এবারে টোটোতে উঠে পড়লাম
এখান থেকে ব্রহ্মজনী পাহাড়ের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। সময় লাগবে মিনিট 10 মতো। এই টোটো আমাদেরকে নামিয়ে দিল এখন ব্রহ্মযোগিনী পাহাড়ে যাওয়ার একদম প্রবেশদ্বারে। সামনে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই হলো ব্রহ্মজনী পাহাড়। ওই পাহাড়ের ওপরেই রয়েছে সাবিত্রী মন্দির বা মঙ্গলা গৌরী শক্তিপীঠ। আমাকে ওখানেই পৌঁছতে হবে। প্রথমে পড়লো একটা বড় কুণ্ড। কুণ্ডের সামনেই একটা মন্দির রয়েছে, কিন্তু সেটা বন্ধ থাকায় বুঝতে পারলাম না এটা কার মন্দির। এবারে পাহাড়ে ওঠার প্রবেশ পথে ঢুকে পড়লাম। শুরু হলো সিঁড়িপথ। আমিও সিঁড়িপথ ধরে ওপর দিকে উঠতে শুরু করলাম। আমার মতন বহু তীর্থযাত্রী এই সিঁড়িপথ ধরে মায়ের দর্শনে যাচ্ছেন। সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই, প্রচণ্ড। আমি নিচ থেকে জানতে পারলাম পুরো একদম শেষ প্রান্ত যেতে গেলে আমাদেরকে প্রায় 750টা সিঁড়ি এরকমভাবে ভাঙতে হবে। চলুন যাওয়া যাক। এই উঁচু উঁচু সিঁড়িপথ চলতে কেউ কেউ তার আরাধ্যা দেবতার নাম নিতে নিতে শক্তি অর্জন করছেন। সত্যিই তো, ভক্তিতেই শক্তি। আমিও এগিয়ে চললাম সকলের সাথে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। আমি ফোনে দেখলাম এখন টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রিয়েল ফিল দেখাচ্ছে 40 ডিগ্রি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত উঁচু উঁচু খারাপ সিঁড়িগুলো। চলুন যাওয়া যাক। এই রকম সিঁড়ি ভেঙে কিছুটা চলা, আবার কিছুটা বিশ্রাম, এইভাবেই চলতে হয়। আর বিশ্রামের সময় দূরে ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনে আলাদা এক শক্তি সঞ্চয় করে নিচ্ছিলাম, কারণ এখনো আমাকে অনেকটা সিঁড়িপথ বেয়ে ওপর দিকে যেতে হবে। লাস্টের এই সিঁড়ি যে কি পরিমাণে খাড়াই এখানে এসে বুঝতে পারছি। প্রচুর খাড়া উঠে গেছে। চলুন যাওয়া যাক। এই সিঁড়িপথ ছাড়া মায়ের মন্দিরে যাওয়ার অন্য কোনো পথ নেই, তাই সব ভক্তদেরই শারীরিকভাবে পরিশ্রম করে তবেই মন্দিরে প্রবেশ করতে পারেন। আমিও গৌরী মাকে স্মরণ করতে করতে ওপর দিকে উঠতে থাকলাম। যত ওপরে উঠছি দূরে ওই গয়া শহরটাকে দেখতে ততই সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে সিঁড়িপথ শেষ করে মন্দির কম্পাউন্ডে উঠে এলাম। উঠেই আখের রস পাওয়া যাচ্ছে দেখে আমিও এক গ্লাস খেয়ে নিলাম। সত্যি খুব শান্তি পেয়েছিলাম। একটুখানি বিশ্রাম নিয়ে চললাম মায়ের দর্শনে। আরো কয়েকটা সিঁড়ি ভেঙে পৌঁছলাম মূল মন্দিরে। এখানেই সাবিত্রী মাতা বা মঙ্গলা গৌরী মাতা অধিষ্ঠান করছেন। এটি একটি শক্তিপীঠ হিসেবে মানা হয়। কালিকা পুরাণে, তন্ত্রচূড়ামণি ও অন্যান্য শাক্ততন্ত্র গ্রন্থে দেবী মঙ্গলা গৌরীর স্থান এক শক্তিপীঠ হিসেবে দেখানো হয়েছে। এখানে দেবীর স্তনদেশ পড়েছিল। দেবীর ভৈরব কপিলেশ্বর। আমি গর্ভমন্দিরে ঢুকে মাকে প্রণাম জানালাম। বিশেষ করে মহিলারা সন্তান লাভ এবং পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি প্রার্থনায় পুজো করে থাকেন। এখান থেকে চারদিকের পরিবেশ দেখতে বেশ সুন্দর লাগে। সাবিত্রী মায়ের মন্দির দর্শন করে বেরোলাম। চলুন এবারে আমরা নিচের দিকে নেমে যাই। আবার সেই খাড়া সিঁড়িপথ ধরে
নাবা শুরু। প্রায় 20 মিনিট চলার পর পাহাড়ের নিচে এসে পৌঁছলাম। এবারে আমাদের রিজার্ভ করা টোটোতে চড়ে পৌঁছে গেলাম অক্ষয় বটের কাছে। একটা উঁচু জায়গাতে অক্ষয় বট অবস্থান করছে। সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম অক্ষয় বট দর্শনের জন্য। এই জায়গার মাহাত্ম্য অপরিসীম। এই হলো অক্ষয় বট প্রাঙ্গণ। এই অক্ষয় বটের নিচে বসেই সীতামাতা রাজা দশরথকে পিণ্ডদান করেছিলেন। রামায়ণে কাহিনী অনুসারে শ্রীরামচন্দ্র লঙ্কাকাণ্ড শেষে গয়াতে এলেন পিতৃ শ্রাদ্ধ করতে। সঙ্গে ছিলেন সীতামাতা। কিন্তু তখন কোনো ব্রাহ্মণ ছিল না যিনি পিণ্ডদান করাবেন। তখন স্বয়ং রামচন্দ্র ব্রাহ্মণের খোঁজে গেলে সীতাদেবীর কাছে রাজা দশরথের আত্মা এসে পিণ্ড চান। তখন সীতাদেবী নিজেই এই অক্ষয় বটের নিচে বসে রাজা দশরথকে পিণ্ডদান করেন। সাক্ষী ছিল ফল্গু নদী, অক্ষয় বট, গয়া নগরী, গয়াসীর মন্দির আর এক গাভী। পরে রামচন্দ্র এলে সীতামাতা পুরো ঘটনা তার কাছে খুলে বলেন। স্বয়ং রামচন্দ্র তখন তার প্রমাণ চাইলে শুধুমাত্র গাভী এবং অক্ষয় বট সত্য কথা বলে, আর সবাই পিণ্ডদান হয়নি বলে মিথ্যা সাক্ষ্য দেয়। এতে সীতামাতা রাগ করে অভিশাপ দেন ফল্গু নদী থাকবে বালিতে অন্তঃসলীলা হয়ে, আর গয়া নগরী হবে পুরোহিত নির্ভর, আর গয়াসীর মন্দিরে দেবীর কোনো প্রতিমা থাকবে না। আজও কিন্তু সীতামায়ের সেই অভিশাপ প্রত্যক্ষ করা যায়। কিন্তু অক্ষয় বটকে আশীর্বাদ করেন, তোমার নিচে করা পিণ্ডদান অক্ষয় হয়ে থাকবে। তাই আজও হাজার হাজার মানুষ গয়ায় এসে সর্বপ্রথম অক্ষয় বটের নিচে পিণ্ডদান করেন। আর এখনো ফল্গু নদী অন্তঃসলীলা হয়ে বালির নিচ দিয়ে বয়ে চলেছে। এখন বর্ষাকাল, তাতেই নদীর এই রূপ। মানুষজন এই ফল্গু নদীর বালি খুঁড়ে জল বার করে তবেই এখানকার পিণ্ডদান করতে পারেন। গয়াতে এসে প্রথমে অক্ষয় বটে, পরে ফল্গু নদীতে এবং শেষে বিষ্ণুপদ মন্দিরে পিণ্ডদান করতে হয়। এবারে অক্ষয় বটকে প্রণাম জানিয়ে চলে এলাম পাশের একটা কুণ্ডে। ততক্ষণে সন্ধ্যা নামছে। আমিও এখানে কিছুক্ষণ বসে রইলাম। জায়গাটা বেশ সুন্দর লাগছিল। এবারে ফিরে এলাম গুরু আশ্রমে। সন্ধেবেলায় গুরু মন্দিরে আরতি দর্শন করলাম। এইভাবেই এই গয়া পূর্ণভূমিতে আজকের দিনটা আমার কেটে গেল। আজকের এই গয়া দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই করে কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আবারও আপনাদের কাছে অনুরোধ জানালাম। রাত 9টার সময় রাতের প্রসাদ গ্রহণ করতে চলে এলাম। রাতের প্রসাদের জন্য মাথাপিছু 40 টাকা করে কুপন কেটে নিতে হয় বিকেল 4টে থেকে 5টার মধ্যে। আমাদের জন্য কুপনটা কেটে রেখেছিলেন এখানকারই আমার পরিচিত এক কর্মচারী। প্রসাদে ভাত, ডাল, আলু ভাজা, 2 রকম তরকারি এবং চাটনি থাকে। আমি তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে গয়ার অন্য পূর্ণভূমিতে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।